বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কি পড়াবো? আলো। আচ্ছা, আজকে আমরা আলো নিয়ে কথা বলবো। দেখা যাবে না? হোক, সমস্যা নেই। আচ্ছা, আলোর কোন টপিকটা আমাদের সব থেকে বেশি সমস্যা সেইটা নিয়ে কথা বলি। হ্যাঁ, কোন টপিকটা সব থেকে বেশি সমস্যা সেইটা বলো। আলোর গগ হয়। আচ্ছা আচ্ছা, আলো শোনো, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন আলোর দিক পরিবর্তন ঘটে। কেন ঘটে এইটা একটু জানতে হবে। যে আমরা যদি একটা মাধ্যম নেই, ধরো উপরে নিলাম কি এয়ার, মানে বায়ু মাধ্যম নিলাম না, আর নিচে কি নিলাম? ওয়াটার। ওয়াটার। আচ্ছা, এখন আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, আমি বলছি কোন তলের উপর অঙ্কিত লম্বকে কি বলা হবে? অভিলম্ব। তার মানে এইটা হচ্ছে অভিলম্ব, আমি ধরি এটা কি অভিলম্ব। এটাকে কি বলা হয়? যেটা দুইটা তলকে অথবা দুইটা মাধ্যমকে যেটা আবদ্ধ করে রাখে, অর্থাৎ এটা দুই মাধ্যমের মধ্যবর্তী স্থানটা, সেটা হচ্ছে বিভেদ তল। এটা কি বিভেদ তল? বিভেদ তল। ওকে, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আলোক রশ্মি যখন এই মাধ্যম মানে বায়ু মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করবে? পানি মাধ্যমে। তাহলে বায়ু মাধ্যমটা কি হালকা নাকি পানি মাধ্যম হালকা? তাহলে আমরা বুঝতে পারতেছি বায়ু মাধ্যম হচ্ছে হালকা আর পানি মাধ্যম কি ঘন। যখন আলোক রশ্মি মাধ্যম চেঞ্জ করে অথবা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব যায়, তখন কিন্তু তার বেগের পরিবর্তন ঘটে। কিসের পরিবর্তন? বেগের পরিবর্তন। আমাদের এটা পরীক্ষায় আসছিল যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন আলোক রশ্মি বেঁকে যায় কেন? বেঁকে যায় কেন? তাহলে এটা বেঁকে যাওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে ঘনত্বের কারণে হয়, আর একটা বেগের পরিবর্তন ঘটে। কিসের পরিবর্তন? মূলত দুইটা পরিপূরক শব্দ। যেমন মনে করো যে ঘনত্বের কারণে তো বেগের পরিবর্তন হবে, অথবা বেগের পরিবর্তন হলেই ঘনত্বের পরিবর্তন হবে। তাহলে যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে, আমরা জানি আলোর প্রতিসরণের নিয়ম অনুসারে যখন আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন কি হয়? এই বরাবর যাওয়ার কথা ছিল, তখন কোথায় যাবে? অবিলম্বের দিকে বেঁকে যাবে। অবিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি। কি রশ্মি? আপতিত রশ্মি। আপতিত রশ্মি। আর এটা কি? প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি। আচ্ছা, আলোর এবার কিন্তু বেগের পরিবর্তন ঘটছে। কিসের পরিবর্তন? বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনের কারণে কিন্তু এমনটা ঘটছে। তাহলে আপতন কোনটাকে বলা হয়? আপতিত রশ্মি এবং অবিলম্ব। এই যে দেয়া আছে, আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণটাকে কি বলা হয়? আপতন কোণ। আপতন কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। আর এবার এটাও কিন্তু অবিলম্ব, কারণ এটাকে পিছন দিকে বর্ধিত করা হয়েছে। তার মানে অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মির যে কোণটা হয় সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। একে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আর দ্বারা। তার মানে আমি বুঝতে পারতেছি যে হালকা মাধ্যম থেকে যখন আলোক রশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন অবিলম্বের দিকে বেঁকে যায়। এক্ষেত্রে আপতন কোণ বড় হবে আর প্রতিসরণ কোণ ছোট হবে। আপতন কোণটা কি হবে? বড় হবে, আর প্রতিসরণ কোণটা ছোট হবে। বুঝতে পারছি তো? আচ্ছা, কোনো সমস্যা নাই তো? এখন আমাদের গগ হয়ে একজন বলছে যে আমরা গগ হয়ে প্রশ্নগুলো কিভাবে হবে। আমাদের কিন্তু গয়ে একটা প্রশ্ন ছিল যে গ্লাস থেকে বায়ু মাধ্যমে যাবে। গ্লাস থেকে মানে আলোক রশ্মি যখন গ্লাস থেকে বায়ু মাধ্যমে যায়, তাহলে গ্লাস মাধ্যমটা কি সেটা আগে আমাকে জানতে হবে। তাহলে গ্লাস মাধ্যমটা আর বায়ু মাধ্যমটা, এই দুইটা মাধ্যমকে আমাকে চিহ্নিত করতে হবে কোনটা ঘন কোনটা হালকা। তাহলে কোনটা ঘন কোনটা? গ্লাস মাধ্যম ঘন। তার মানে ঘন থেকে কোথায় যাচ্ছে?
হালকাতে যাচ্ছে। ওই কথাটা বলছে, কিন্তু তোমাদের প্রশ্ন দেখো, প্রশ্নে ওই কথাটা বলছে যে গ্লাস থেকে যদি বায়ুতে যায় তাহলে বেগের কি পরিবর্তন ঘটে রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও, অথবা কি রকম হবে। এক্ষেত্রে দেখো, যদি গ্লাস থেকে যায় তাহলে আমরা উপরেরটা মনে করলাম জি গ্লাস নাকি, আর নিচেরটা হচ্ছে এয়ার, নিচেরটি কি এয়ার। তার মানে গ্লাস হচ্ছে কি মাধ্যম, ঘন মাধ্যম, তাহলে আমরা এখানে লিখতে পারি ঘন মাধ্যম। আর এটা কি মাধ্যম, হালকা। হয়েছে, একটা ঘন আর একটা হালকা। আরেকটা কাজ করতে পারো, নিচেও ঘন লিখতে পারো আর উপরে হালকা লিখতে পারো, কোনো ব্যাপার না। আমরা দুইটা চিত্রই যে যেভাবে লিখবে তারটা সেভাবেই হবে। তাহলে গ্লাস থেকে হালকাতে যাবে। আমরা একটু আলোকরশ্মি পাঠাই দেই। এই যে আলোকরশ্মি পাঠাইলাম, আলোকরশ্মি যে বিন্দুতে আপতিত হবে সেটা হচ্ছে আপতন বিন্দু, এটা আমরা দিলাম অভিলম্ব। এটা কি অভিলম্ব হয়েছে, তাহলে অভিলম্ব হয়েছে। এখন বলো, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আসবে তখন কি হবে, এখানেও কিন্তু বেগের পরিবর্তন হয়ে যাবে, বেগের পরিবর্তন হয়ে যাবে। আর বেগের পরিবর্তন হলে কি হবে, এখানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে আসার কথা ছিল এই বরাবর, তাই না, আসার কথা ছিল এই বরাবর। হ্যাঁ, না আচ্ছা হোক, কোনো ব্যাপার না। আচ্ছা, আসার কথা ছিল কোন দিকে, এই কোন দিকে আসার কথা ছিল, সোজা বরাবর, কিন্তু একটু বেঁকে যাবে, একটু বেঁকে যাবে। এক্ষেত্রে আপতন কোণ কি হবে, আপতন কোণ আই হবে, আর প্রতিসরণ কোণটা বড় হবে না, এখানে আই এখানে 8, তার মানে এখানে দাঁড়াবে আই লেস দেন ইকুয়াল আর, লেস দেন আর, আই লেস দেন আর, হয়ে গেছে। তার মানে চিত্রটা এভাবে আঁকলেই কিন্তু কাজ হয়ে যাইতো, কাজ হয়ে যেত। তোমরা কেউ আঁকতে পারো নি, এটা সব থেকে খারাপ হয়েছে, বুঝছি। এখন কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন প্রশ্ন কিন্তু ওইটা আসে না, এগুলো কিন্তু সবই আমরা জানি, জানি না মোটামুটিভাবে। তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় আলোকরশ্মি মাধ্যম চেঞ্জ করলে আলোকরশ্মিটা বেঁকে যায় কেন, কিসের কারণে, আলোর প্রতিসরণের কারণে এবং বেগের পরিবর্তনের কারণে, বেগের পরিবর্তনের কারণে। তাহলে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোকরশ্মি বেঁকে যায় কেন, বেঁকে যায় কেন, অথবা প্রতিসরণের কারণে আলোকরশ্মি বেঁকে যায় কেন। ওখানে যদি সরাসরি প্রতিসরণের কথা বলে তুমি তাহলে এখন প্রতিসরণ লিখতে পারবা আরো, তাহলে কি হবে সেক্ষেত্রে, আলোর বেগের কারণে, আলোর বেগের পরিবর্তনের কারণে। বুঝছি কিনা সেইটা বলো, পাবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? আচ্ছা, এখন ওই প্রশ্ন করে যে মাছ, পানির নিচে মাছ আছে, পানির নিচে মাছ আছে, মাছটাকে আমরা একটু উপরে দেখি, কিন্তু সাধারণত একটু উপরে দেখি, মানে আমাদের যেটা যেখানে থাকার কথা সেখানে কিন্তু আমরা মাছটা দেখি না, দেখি কিন্তু একটু উপরে দেখি। কেন উপরে দেখি? আলোর প্রতিসরণের কারণে। এই প্রতিসরণের ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে, যে আলোর প্রতিসরণের কারণে কেন আমরা একটা মাছকে একটু উপরে দেখি, একটু উপরে দেখি। এখন এখানে কিন্তু দুইটা মাধ্যম থাকে, আমি কিন্তু যখন দেখি তখন কিন্তু বায়ু মাধ্যম থেকে দেখি। কোন মাধ্যম থেকে? বায়ু মাধ্যম থেকে। আর মাছটা যখন দেখে, মানে মাছটা থাকে পানি মাধ্যমে, তার মানে আমি হালকা মাধ্যম থেকে দেখতেছি আর মাছটা ঘন মাধ্যম। তার মানে এই যে মাধ্যমের একটা পরিবর্তন হলো, এই কারণে আলোকরশ্মিটা বেঁকে যায়, আলোকরশ্মিটা বেঁকে যায়। এখন কথা হলো, প্রথম প্রশ্ন হলো যে বস্তু থেকে আলো আসলে আমরা বস্তুকে দেখতে পাই, নাকি আমাদের চোখ আলো পাঠায় আমরা বস্তু দেখতে পাই, কোনটা? বস্তু থেকে আলো আসলেই তবে আমরা বস্তুটা দেখতে পাই। তার মানে আলোটা কোনখান থেকে আসবে? মাছ থেকে আসবে। আলোটা কোনখান থেকে আসবে? তারপরে আমি মাছকে দেখতেছি, মাছ থেকে আলো আমাদের চোখে আসবে। তার মানে ঘন মাধ্যম থেকে কোথায় আসলো? হালকা মাধ্যমে। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা একটু চিত্র আঁকি, দেখার চেষ্টা করি। হ্যাঁ, এটা মনে করো নিচেরটা হচ্ছে ওয়াটার, নিচেরটা কি ওয়াটার মানে পানি মাধ্যম, নিচেরটা হচ্ছে পানি মাধ্যম। তাহলে আমি মনে করলাম যে এখানে একটা মাছ আছে, এখানে একটা মাছ আছে, এখানে একটা মাছ, মাছটা দেখছে তো?
তাহলে মাছটা পুরোপুরি দেখতে গেলে আমাকে অবশ্যই মাছের মাথা থেকে একদম মানে শেষ বিন্দু থেকে একটা আলোক রশ্মি পাঠাইতে হবে, আর এখান থেকে একটা আলোক রশ্মি পাঠাইতে হবে। ঠিক আছে, এই যে দুইটা আলোক রশ্মি আমরা পাঠাইলাম, দুইটা আলোক রশ্মি পাঠাইলাম। এখন বলো তো, যখন এখানে অবিলম্ব আঁকতে হবে তো না, এখানে অবিলম্ব আঁকলাম, একটু কথা কম বলি, চিত্র আঁকলে আমাদের সহজ হবে। তাহলে মাছ থেকে যখন আলোক রশ্মি আপতিত হবে মানে হালকা মাধ্যমে যাবে, তখন কি ঘটবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে নাকি অবিলম্বের দিকে বেঁকে যাবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তার মানে যাওয়ার কথা ছিল বরাবর, এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু একটু বেঁকে যাবে, একটু বেঁকে যাবে, গেছে? তারপর এটাও এই বরাবর যাওয়ার কথা ছিল, এইটাও বেঁকে যাবে, এইটাও বেঁকে যাবে। তার মানে চোখ যদি আমার এখানে থাকে, এখানে যদি চোখ থাকে, এখানে যদি চোখ থাকে, তাহলে আমরা বস্তুটা কোথায় দেখব? মানে আমরা মাছটাকে কোথায় দেখব? আমরা তো যখন মাছ দেখি তখন তো বরাবর দেখি, একদম সোজাসুজি, একদম সোজাসুজি মাছ দেখি, নাকি উল্টাপাল্টা দেখি? সোজাসুজি দেখি না, নাকি ওইদিকে পানিতে গিয়ে বাঁকা দেখি? দেখি না তো, আমরা একদম সোজাসুজি দেখি। তার মানে মাছ দুইটা, এই দুইটাকে যদি পেছন দিকে বর্ধিত করো, এই রশ্মিটা দুইটাকে, এই যে মাছটা একটু উপরে দেখা যাবে। কোথায় দেখা যাবে? একটু উপরে। মাছটা একটু উপরে দেখা যাবে, দেখছো? তার মানে মাছটা প্রকৃত অবস্থান থেকে একটু উপরে দেখা যাবে, প্রকৃত অবস্থান থেকে একটু উপরে দেখা যাবে। তার মানে আমরা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যদি এটাকে কাজে লাগাই, এটাকে কাজে লাগাই, তাহলে মাছ শিকারের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, মাছ যেখানে দেখা যাচ্ছে সেখান থেকে একটু গভীরে, একটু গভীরে তো আমাকে ক্যাটা যেটাকে বলা হয়, টেটা যেটাকে আমরা বলি, ওই টেটা নিক্ষেপ করতে হবে, টেটা নিক্ষেপ করতে হবে, অথবা কোষ বলি আমরা গ্রাম্য ভাষায়, ওইটাকে নিক্ষেপ করতে হবে। তাহলে আমরা ওইভাবে ভাষাটা লিখে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, তার মানে যে কথাগুলো আমি বললাম, যে এটা মাছের ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করব, মাছের ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করব, তাহলে ওইভাবে প্রয়োগ করলেই আমার ফলাফল চলে আসবে, ফলাফল চলে আসবে। একইভাবে যদি আমরা মাছ বাদ দিয়ে অন্য কিছুর ক্ষেত্রে বলি, ধরো পয়সার ক্ষেত্রে বলি, পয়সাটা একটু উপরে মনে হবে কেন? ওটা তো পানি মাধ্যম থেকেই আসবে, মানে বস্তু থেকেই আসবে, বস্তু থেকেই আসবে। আর বস্তু থেকে কোনো বস্তু আসলেই সেটাকে কি মনে হবে? ওটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসবে, মানে পানি থেকে যদি আসে, পানি থেকে যদি আসে। এই ধরনের আর কোন কোন প্রশ্ন আছে আমাকে বের করে একটু দেখাইতে পারো?